নাফিয়া বসে বসে লাকেজ গোছাচ্ছিল। কোনটা নেবে কোনটা নেবে না বা কেনা লাগবে সেসব নোট করছিল। হঠাৎ ওর ফোনে কল এলো অপরিচিত নাম্বার থেকে। নাফিয়া রিসিভ করতেই ওপাশ থেকে মিরশাদ বলল, এবার একটু নিচে নামবে? তোমার বাসার সামনে আসলেই প্লিজ একটা বার কিছু বলার ছিল। আমার শোনার ইচ্ছে নেই, অনুরোধ করছি একটা বার শোনো। সবসময় জোর করছি, আজ অনুরোধ করলাম প্লিজ। অনেক রাত হয়েছে, বাসায় যান, সকালে শুনবো না এখনই প্লিজ। পাগলামি করছেন কেন জানি না কেন করছি, কিন্তু এখন তোমাকে কথা না বলতে পারলে যদি আজ মরে যায়। প্লিজ আসেন না। ঠিক আছে আসছি, অপেক্ষা করুন। এই বলে ফোন রেখে নাফিয়া মেন গেটের চাবি নিয়ে বেরিয়ে গেল। ওকে দেখে মিরশাদ বলল, গাড়ি বসো। কেন এভাবে বলুন, যা বলার। মিরশাদ বসে অপর পাশে বসে নাফিয়া বলল, দ্রুত বলুন, সময় নেই। মিরশাদ হুট করে নিচ থেকে নাফিয়ার পা জোড়া পরে তুলল। নাফিয়া অবাক হয়ে বলল, কি করছেন? মিরশাদ কিছু বলল না। ও নাফিয়ার পা জোড়া নিজের হৃৎপিণ্ড বরাবর ধরে আকুল স্বরে বলল, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি সবসময় তোমার সাথে জোর করেছি, তোমাকে বুঝতে চেষ্টা করিনি। জানি না কিভাবে মাপ চাইলে তুমি অ্যাকসেপ্ট করবে, কিন্তু এই রাতে এর চেয়েও ভালো কিছু মাথায় আসেনি। এই বলে মিরশাদ ওর পায়ের পাতা চুমু খেলো। নাফিয়ার সাথে সাথে সরিয়ে ফেলো নিজের পা, সোজা হয়ে বসে বলল, মাফ করে দিয়েছি আপনাকে, কিন্তু আপনি যা চাইছেন তা সম্ভব নয়। আচ্ছা আমি অপেক্ষা করব। অপেক্ষা করবেন না? আরে করলেও লাভ নেই। কথাটুকু বলেই নাফিয়া গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে চলে গেল। নাফিয়া চলে যাওয়ার পরও মিরশাদ আরো কিছুক্ষণ বসে সেখানে। যথারীতি নির্ধারিত সময়ে নাফিয়া ফ্লাইট ধরল। প্রায় 15 দিনের ট্যুর এটা। ওকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে ওর মা আর দাদু এসেছে। প্লেনে ওঠার সময় হুট করে ও মিরশাদের কথা মনে পড়ে গেল কাল রাতে ওর আকুল হয়ে ক্ষমা চাওয়ার দৃশ্য। ওর চোখে কিছু একটা ছিল যা বরাবর নাফিয়া চোখের সামনে ভেসে উঠেছে। বেশ কিছুদিন ধরে নাফিয়া কোথাও দেখা যাচ্ছে না, ইউনিভার্সিটিও না, বাসা আশেপাশেও না। ও কি অসুস্থ? মিরশাদের চিন্তা হলো। ও এসে আলিফ হোসেন আলীকে ফোন করলো। ফোন রিসিভ হতেই মিরশাদ বলল, আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছো? ভালো দাদু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। দাদু নাফিয়াকে দেখছি না বেশ কয়েকদিন, ও কি অসুস্থ? না বাবা, ও দুবাই গেছে ওর বাবার কাছে। হঠাৎ? হ্যাঁ, মন ভালো ছিল না তাই। কবে ফিরবে সেটা তো জানি না বাবা। আচ্ছা দাদু। এটা বলেই ফোন রেখে দিল মিরশাদ। নাফিয়া এই না বলে চলে যাওয়াটা ভীষণ কষ্ট দিয়েছে ওকে। অভিমান জন্ম নিয়েছে ভীষণ। মিরশাদ সিদ্ধান্ত নিল ছুটি শেষ হওয়ার আগেও কাজে ফিরবে। মিরশাদ বাংলাদেশের নৌবাহিনী একজন উচ্চপদস্থ কর্মকর্তা, যাকে বলা হয় অ্যাডমিরাল। ছোটবেলা থেকে ওর স্বপ্ন ছিল ষড়যন্ত্র বাহিনী যোগ দেওয়ার। নিজের স্বপ্নের প্রতি এতটাই প্রতিজ্ঞান ছিল যে কখনো অন্যর দিকে তাকানোর সুযোগও পায়নি সেভাবে। নওশাদ খান ছেলেকে বোঝালেন দীর্ঘক্ষণ পুরনো ছুটি কাটিয়ে যাওয়ার জন্য, কিন্তু মিরশাদ শুনল না। তিনি হাল ছেড়ে দিলেন। প্যাকেটিং শেষ করে প্রায় গিটারটা হাতে নিয়ে কিছুক্ষণ বসে থাকলো। তারপর জানতে শুরু করলো, আর সাথে গান বা সবাই ঝুড় বুঝি তবু অবুঝের মতো তোমায় খুঁজে নিয়েছি হারাতে কত। আজও ভাবিকে বেদনায় মতো হৃদয়ে আঁকি। নীল প্রজাপতি শত ফেরাতেও পারিনি, আমিও পারিনি তোমার হতে। তুমি তো গিয়েছিলে চন্দ্র দুটো আলোর পথে। সবই বুঝি তবু অবুঝের মতো, নীল প্রজাপতির মতো শত। অতঃপর মিরশাদ চলে গেল, সাথে নিয়ে গেল এক বুক অভিমান। দুবাইতে নাফিয়া দিনগুলো কাটছে ভালোই। ওর বাবা হামিদ আলী ব্যস্ততা, কাজের ফাঁকে মেয়েকে নিয়ে ঘুরতে যান, শপিং করেন। এত আনন্দের মাঝেও নাফিয়ার মনে পড়ল মিরশাদের। শুধু মনে পড়ে বললে ভুল হবে, গভীরভাবে মনে পড়ে। প্রত্যেক দিন ঘুমাতে গেলে ও আদরে পড়ে, স্পর্শ অনুভব করে। আশ্চর্যজনকভাবে নাফিয়া এখন আর খারাপ লাগে না। ও নিজের অজান্তেই মিরশাদের ফেসবুকে প্রোফাইল গিয়ে ওর ছবি দেখে, ভাবে ওকে নিয়ে নিজের মনটা বেইমানি করেছে। একদিনে সহ্য লোকটা ক্ষণে ক্ষণে অনুভব করাচ্ছে। মাঝে মধ্যে নাফিয়ার মন চায় মিরশাদের কণ্ঠ শুনতে, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নেয়। একদিনে কাজের ফিরলেও মিরশাদ নিজেকে একটু স্থির রাখতে পারছে না। বারবার ফোনে প্রেয়সীর ছবি দেখছে। একটাবার যদি মেয়ে ওকে ডাকতো, ইস নাফিয়া বাংলাদেশে
ফ্লাইট আজ। গত দুদিন সবার জন্য শপিং করেছে ও। স্পেশালি একটা দামি ব্র্যান্ডের ঘড়িও নিয়েছে, তবে ঘড়িটা ওর দাদুর বা বাবার জন্য নয়। নাওফিয়া নিজের কাছে স্বামী না করলেও এই ঘড়িও মিরশাদের জন্যই নিয়েছে। লোকটার হাতে ঘড়ি বেশ সুন্দর লাগে। বাংলাদেশে পৌঁছাতে 2 দিন হলো নাওফিয়া ওর ইচ্ছে করে ফেসবুকে বাংলাদেশের এয়ারপোর্টে তোলা একটা ছবি পোস্ট করেছিল, যেন মিরশাদ দেখতে পায় আর ওকে ফোন করে, কিন্তু 2 দিনও কোনো সাড়া শব্দ নেই। তাহলে কি পোস্ট দেখতে পায়নি? না, টিক স্টোঙ্কো ও নাই আইডি, একটু খোঁজ খবরও রাখে না। তবে এই ভালোবাসা একটু গাল ফোলালো নাওফিয়া। পরক্ষণ ভাবলো না পায়নি, না নাকি আইডি, একটু খোঁজ খবরও রাখে না, তবে এভাবে ভালোবাসা একটু গাল ফোলালো নাওফিয়া। পরক্ষণই ভাবলো না বলে যাওয়া কি রাগ করেছে, নিজেই কি ফোন করবে। অনেকক্ষণ ভাবা চিন্তা করে মিরশাদ ফোন দিয়ে ফেললো, তবে আশ্চর্যজনকভাবে মিরশাদের ফোন বন্ধ বলছে। নাওফিয়া বেশ কয়েকবার ফোন করে বন্ধ পেল। লোকটার খোঁজ নেওয়া যেতে পারলো, ভাবলো হতে, কিন্তু কিভাবে? দাদু জিজ্ঞেস করবে, কিন্তু এটা খুবই লজ্জার ব্যাপার। মির্জাদের বাড়ি গেলে কেমন হয়? কেবল দারোয়ান জিজ্ঞেস করে চলে আসবে। নিজের ভাবনার মতোই পরের দিন ইউনিভার্সিটি ক্লাস শেষ করে নাওফিয়া মির্জাদের বাড়িতে গেল। দারোয়ানকে বলল ও মির্জাদের সাথে দেখা করতে চায়। দারোয়ান বলল মির্জাদ কিছুদিন আগে কাজে চলে গেছে, কবে ফিরবে জানে না। শুনে মন খারাপ হলো নাওফিয়ার। ওর সাথে অভিমান করেই কি চলে গেছে মানুষটা? নিজের অনুভূতিতে কাবু পাওয়ার জন্য মিরশাদ মিশনে যাওয়ার সিদ্ধান্ত নিল। এই মিশনে গেছে 1 বছর পরই বাড়ি যেতে পারবে, তবুও যদি তাকে বলা যায়। নাওফিয়া মিরশাদের বন্ধু ফারহানকে টেক্সট করলো, ভাইয়া মিরশাদ কোথায়? প্রথম ফারহান না চিনলেও পরের পরিচয় দেওয়ার পর চিনেছে। ফারহান বলে, ভাবি মিরশাদ তো মিশনে গেছে, ওর সাথে যোগাযোগ করাটা এখন অসম্ভব। চিনেছেন ফারহান? মিরশাদ তো মিশনে গেছে, ওর সাথে যোগাযোগ করাটা এখন অসম্ভব। কবে আসবে বলতে পারেন না ভাবি, এটা নির্ভর করে পরিস্থিতির উপর। আচ্ছা ভাইয়া, ওর কোনো খবর পেলে আমাকে জানাবেন। আচ্ছা ভাবি। ফোন রাখার পরও নাওফিয়ার কান্না চলে আসলো। এতটা আক্ষেপা দিয়ে গেল মানুষটা। কিভাবে থাকবে এখনো? কিভাবে বলবে ফিরে আসতে? কিভাবে বোঝাবে তাকে কতটা মিস করছে? কিভাবে সামলাবে নিজেকে? নাওফিয়া এখন বুঝতে পারছে ওই মানুষটাকে ভীষণ কষ্ট পেয়ে চলে গেছে দূরে, কিন্তু আর একটা বাকি ফিরে আসুক। নাওফিয়া এখনো আশ্চর্য লাগে যে মানুষটাকেও দেখতে পারতো না, অসহ্য লাগতো। এখন সেই মানুষটার দূরত্বর অভিমানে উপেক্ষা কাটছে ও। অনুভূতির বদলে যায় কিভাবে, মানুষ কিভাবে এতটা কাছে চলে আসে। দিনের পর দিন যা, তবু অপেক্ষার শেষ হয় না। কোথাও থেকে কোনো খবর আসে না, কান্নায় ফুরোয় না। প্রত্যেকের দিন দৌড় খুঁজে না আগের থেকে আরও বেড়ে যায়। হতাশ লাগে জীবন। নাওফিয়া চতুর্বর্ষের পরীক্ষা শুরু হবে কিছুদিন পর থেকে, তাই এখনও রেগুলার ক্লাস করে। আজ ক্লাস থেকে ফেরার পর দাদা হোসেন আলী ডেকে বললেন, তোমার জন্য একটা সম্বন্ধ এনেছে, ভীষণ ভালো ঘর থেকে। ওই যে মান্নানের নাতির বিয়েতে গেলি না, সেখানে মান্নানের ফুফাতো বোন তোকে দেখেছে। তার ননদের ছেলে যেন তোকে পছন্দ করেছে। ছেলেটা আমেরিকায় সিসিডেন্ট, 2 দিন বাদেই দেশে আসছে, তখন তোকে দেখতে আসবে। দাদু পরীক্ষাটা শেষ হোক, তারপর ভেবো এসব। আরে বিয়ে তো এখনই হচ্ছে না, ওরা শুধু দেখতে আসবে। পছন্দ হলে কথাবার্তা এগিয়ে থাকবে। নাওফিয়া দাদুর মুখের ওপর না করতে পারলো না। ঘরে এসে মিরশাদের বন্ধ বন্ধ নাম্বারে টেক্সট করলো, বদমাইশ লোক কোথায় আপনি? এই না আপনার ভালোবাসেন, তাহলে এভাবে দূরে থাকার মানে কি? আগে তো সকাল সন্ধ্যায় জ্বালাতেন, আর এখন এতদিন হয়ে গেল একটা খোঁজও নেই কেন? প্লিজ তাড়াতাড়ি আসুন, আমাকে দেখতে আসবে। আমি জানি না আটকাতে পারবো কিনা বিয়ে। খুব অসহায় হয়ে নাফিয়া টেক্সটটা লিখলো, এই আশায় যে মিরশাদ এটা পড়বে, কিন্তু পড়লো না। কথা মতো নাফিয়াকে দেখতে আসলো পাত্রপক্ষ। প্রথম দেখায় সবাই পছন্দ হলো নাফিয়াকে, আর তারা আজই আংটি বদল করে ফেলতে চাইলো। নাফিয়া বাধা দিলে বললেন, আমি এবার পাত্রের সাথে কথা বলতে চাই। নাফিয়ার কথায় কেউই আমত করেননি। ওদের আলাদা কথা বলতে দেওয়া হলো। প্রথমে নাফিয়া শুরু করলো, আরশান সাহেব, আমি আসলে একজনকে ভালোবাসি, তাই আমার পক্ষে আপনাকে বিয়ে করা সম্ভব নয়। সে কি আপনাকে বাসে? তাহলে আপনারা বিয়ে করছেন না কেন? সে আপাতত যোগাযোগের বাইরে, নেভি কর্মকর্তা সে। ও আচ্ছা, কিন্তু আমার আপনাকে পছন্দ হয়েছে ভীষণ। আমার কিছুই করার নেই, আমি আপনাকে চাই। 1 মাস পর আমাদের বিয়ের ডেট ফাইনাল করব। যদি এর মধ্যে সে আসে তাহলে আমি আপনাকে দাবি করব না, কিন্তু যদি না আসে তাহলে আপনাকে আমারই হতে হবে। জোর করবে না, আপনার ফ্যামিলি থেকেই দেবে, জোর করা লাগবে না।
আরশাদ একদম ঠিক কথাই বলেছে, নাওফিয়া জানে আর না করার মতো জোর নাওফিয়ার নেই। যে ছেলেকে ও নিজে না করেছে তাকে আবার বিয়ে করতে চাইবে, তারপরও আবার তার কোনো হদিশ পর্যন্ত নেই। আরশানের সাথে নাওফিয়ার আংটি বদল হয়ে গেল। সবাই খুশির একমাত্র ঝড় চলেছে নাওফিয়ার হৃদয়ে। এভাবে কি হারিয়ে ফেললো ভালোবাসা মানুষটিকে? সে কি একবারও জানবে না ভালোবাসার কথা? এক কথায় সুযোগ কি দেওয়া যায় না এত নিষ্ঠুর প্রেমিক হওয়ার কারো? নাওফিয়া আংটি পরার হাতে ছবি 1 মাস পর বিয়ের তারিখ ঠিক হয়েছে। আজ এঙ্গেজমেন্ট হলো। অন্য পুরুষের দেওয়া আংটি পরলাম, তবুও আসবেন না? ঠিক আছে, আসেন না, আসার দরকার নেই কখনো। ভীষণ অভিমানে কথাগুলো লিখলো নাওফিয়া। বুকের ভেতরটা ভারী হয়ে আছে, অসহ্য লাগছে সব কিছুই। যতই দিন যাচ্ছে বিয়ের দিন এগিয়ে আসছে, আরশান চেষ্টা করছে নাওফিয়ার সাথে সখ্যতা বাড়ানোর, কিন্তু নাওফিয়া কেবল এড়িয়ে চলেছে। অথচ ওই লোকটাকে অসহ্য লাগার পরও এড়াতে যেত না। নিজের অধিকারও সে বুঝে নিতই। সেই দিনগুলো ভীষণ মনে পড়ে নাওফিয়ার। বিয়ে আর মাত্র 2 দিন বাকি, এখনো মিরশাদের কোনো খোঁজ নেই। সব আশা ভরসা ছেড়ে দিয়েছে নাওফিয়া। ভেবেছে আজ রাতেই শেষবারের মতো টেক্সট করে ফোন অফ করে দেবে। তাই নিজের বিয়ের শাড়ি ছবি তুলে মিরশাদের কাছে পাঠিয়ে লিখলো, তারপরও আসবেন না? একদিন না একদিন তো আমার টেক্সটগুলো দেখবেন, আপনি তখন নিজেকে ক্ষমা করতে পারবেন। আর কত অপেক্ষা করলে আপনি আসবেন? আমাকে কেন এত কষ্ট দিচ্ছেন? কাঁদতে কাঁদতে আরও অনেক কথাই লিখলো নাফিয়া। তারপর সেন্ড করে সত্যি সত্যি ফোন বন্ধ করে দিল। কিন্তু সেটা করে বেশিক্ষণ থাকতে পারলো না। বারবারই মনে হতে লাগলো মিরশাদ ওই টেক্সট করেছে, ওকে ফোন করেছে। তাই আবারও ফোন অন করে পেল নাফিয়া, কিন্তু একবারের জন্য এলো না মিরশাদের ফোন। যথারীতি বিয়ের দিন নাফিয়াকে বউ সাজিয়ে স্টেজে তোলা হলো। ভাবতে বুক ভেঙে যাচ্ছে। আজকের পর থেকে ওই মানুষটার কথা ভাবা ওর জন্য নিষিদ্ধ হয়ে যাবে। সারা জীবন ভালো থাকার অভিনয় করে যেতে হবে, মন থেকে আরেকজন হয়ে তার সাথে থাকতে পারবে না কখনোই। নাফিয়ার চোখের জল গড়িয়ে পড়লো। সবাই মনে করলো বাপের বাড়ি ছেড়ে যাওয়া কষ্টে হয়তো পাচ্ছে, কিন্তু একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না ওর বুকের মধ্যে কি পুষে রেখেছে। কাজী বিয়ে পড়ানো শুরু করলো। আপনি কি নওশাদ খানের পুত্র? মিরশাদ খানের 30 লক্ষ টাকা মোহরনা বিনিময়ে স্বামী হিসেবে কবুল করলেন? বলুন কবুল। কাজীর মুখে মিরশাদের নামটা শুনে নাফিয়ার বুকটা লাফিয়ে উঠল। সাথে সাথে পাশে বসা মানুষটার মুখের দিকে তাকাতেই দেখলো মানুষটা তার দিকে তাকিয়ে আছে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না নাফিয়া। একদিন যার অপেক্ষার চোখে পানি মুছেছে, তবুও যে মানুষটা একেবারের জন্য যোগাযোগ করেনি, সে আজ ওর পাশেই বসে আছে। তবু ওর বর সেজে এত বড় ধাক্কা নিতেই পারল না নাফিয়া। জ্ঞান হারিয়ে চলে পড়ল মিরশাদের বুকের ওপরে। হোসেন আলী কপট রাগী স্বরে বললেন, বলেছিলাম এত কষ্ট দিতেন না, দেখলেন কি হলো এখন? কি দরকার ছিল বলো তো? ঠিকই আছে বাবা, এইটুকু ভোগা উচিত ছিল ওর। নাজমা বেগম বললেন। ইতিমধ্যে নাজনীয় পানি নিয়ে এলো। মিরশাদ নিজে তার রূপবতী স্ত্রীর মুখে পানির ফোঁটা দিলে ধীরে ধীরে জ্ঞান ফিরল না নাফিয়ার। কাজী পুনরায় বিয়ে পড়ালো শুরু করলেন, কিন্তু নাফিয়া এখনো মিরশাদের দিকে চেয়ে আছে। নাজনীয় পাশ থেকে বলল, আপু কবুলটা বলে নে, তারপর যত ইচ্ছে দেখিস। নাফিয়া সম্বন্ধে ফিরতেই ও কবুল বলে ফেললো। তারপর মিরশাদ বলল, অতঃপর হয়ে গেল বিয়েটা। নাফিয়ার কাছে এখনো বিশ্বাস হচ্ছে না মিরশাদ খান ওর স্বামী আজ থেকে। কিভাবে সম্ভব? কিছুই মাথায় ঢুকছে না ওর। বিয়ে আসা হওয়ার কাউকে কিছু জিজ্ঞেস করতেও পারছে না। এদিকে মিরশাদ বইয়ের কানে ফিসফিসিয়ে বলল, সারপ্রাইজ পছন্দ হয়েছে? ককটেল। নাফিয়া কিছুই বলল না, যেন আর শুনতেই পায়নি। মিরশাদ আবারও বলল, রাগ করেছো ময়না পাখি? তবুও কেন উত্তর এলো না নাফিয়ার কাছ থেকে। মিরশাদ বুঝলো আজ ওর বাসর হবে না। সারপ্রাইজ দেওয়ার প্রায় নিশ্চিত করতে হবে। নাফিয়াকে বাসর ঘরে বসিয়ে দিল, বাকিরা চলে গেল। মিরশাদ এলো আরো আধা ঘন্টা পর। সবাইকে টাকা পয়সা দিয়ে দাবি দাওনা পূর্ণ করে তারপর ঘরে ঢুকে দেখলো নাফিয়ার ঘুমটা খুলে গহনাগুলো খুলছে নিজের হাতে। মিরশাদ এগিয়ে এসে একটু কাশলো, কিন্তু তাতেও নাফিয়া ওর দিকে তো একবারও ঘুরে তাকালো না। মিরশাদ কোমল স্বরে বলল, সরি ককপেট কেট। কোনো উত্তর নেই। চুপ করে থেকো না প্লিজ, যা বলার বলে ফেলো। কোনো উত্তর নেই। আচ্ছা এটা তো বলো, এই রাগ কিভাবে ভাঙবে? কোনো উত্তর নেই। মিরশাদ অধৈর্য হয়ে এবার নাফিয়াকে আচমকায় কোলে তুলে নিল। তার ককটেল তাকে পাত্তা দিচ্ছে না। এটা কোনোভাবে মেনে নিতে পারলো না সে। নাফিয়া নামার চেষ্টা করলো কোল থেকে, কিন্তু পারছে না।
মিরশাদ ওকে বিছানায় ফেলে নিজে ওর ওপরে ঝুঁকে গেল। চোখে চোখ রেখে আদুরে স্বরে বলল, আই এম সরি পাখি, আমি মিশরে ছিলাম, তোমাকে চাইলেও যোগাযোগ করতে পারতাম না। ফারহানকে দিয়ে তোমার খবর নিতাম, তুমি এতটা কষ্ট পাবে বুঝিনি। প্রথম থেকে তোমার সাথে আমার বিয়েটা ঠিক হয়েছিল। আরশানকে দিয়ে নাটকটা করিয়েছিলাম যেন তোমাকে সারপ্রাইজ দিতে পারি। আরশান আমার ফুফাতো ভাই, আর এই ষড়যন্ত্রের পেছনে শুধুমাত্র আমার হাত না, তোমার পুরো ফ্যামিলিরও হাত ছিল। সরুন, চলে যান সামনে থেকে, আপনাকে মাফ করবো না আমি, বলতে বলতে কেঁদে ফেলো নাফিয়া। মিরশাদ ওর চোখের পানি মুছে দিতে চাইলো নাফিয়া কাঁদতে কাঁদতে বলল, চলে যান আপনি, আমার সামনে আসবেন না। মিরশাদ জানে এই মেয়ে তাকে রুম থেকে বেরও হতে দেবে না, তাই ও উঠে চলে যেতে চাইলো। নাফিয়া ওর হাত ধরে ফেললো, ভেজা স্বরে বলল, চলে যেতে বললে কি চলে যাবেন? যান না যান, আপনি অনেক খারাপ জানি, অসভ্য জানি, আমার গয়নাগুলো খুলে দিন। মিরশাদ একদম বউ ভক্ত স্বামীর মতো যত্ন সহকারে বইয়ের গহনাগুলো খুলে দিল। সব গহনা খোলার শেষ হতেই মিরশাদ বলল, এবার কি শাড়িটা খুলবো? কিচ্ছু পারবেন না, উপোস থাকবেন মানে কি? আব্দুল সোহাগ ছাড়া একজন বিবাহিত স্ত্রী কিভাবে বাঁচতে পারে? আর এটা অন্য কাপকেট, তুমি তোমার স্বামীর সাথে এমন অন্যায় করতে পারো না। আপনি যে করেছেন সে বেলায়। নাফিয়ার শাড়ি পাল্টে একটা নাইটিং পরলো, লাল রঙের। নাইটিংটা এতটাই পাতলা যে এটা না পরলেও চলে। তারপরে মিশাদের সামনের দিকে আবদময়ী ভঙ্গিতে হেঁটে বিছানায় এসে শুয়ে পড়লো। এদিকে বেচারার অবস্থা যায় যায়, নিজেকে সামলানোর ভীষণ দায় হয়ে পড়েছে। মিরশাদ নাফিয়ান ওপাশে গিয়ে শুধু পড়লো, কিন্তু এক ফোঁটাও ঘুম আসলো না ওর। কেবলই পাশের মানুষটার দিকে চুম্বনের মতো আকর্ষণ হচ্ছে। মিরশাদ কাতর বলল, ককটেল প্লিজ ঘুমাও, নাইটিংটা চেঞ্জ করে আসো, আমার গরম লাগছে তাই এটা পরেছি। এখন আমি যদি উল্টাপাল্টা কিছু করি দোষ তো আমার হবে, কিন্তু উস্কে দিচ্ছ তুমি। ঠিক আছে, দোষ দেব না। সত্যি? হ্যাঁ। মিরশাদ খুশি হয়ে গেল সাথে সাথেই, পাগলের মতো ভালোবাসতে লাগলো প্রেয়সীকে। রাতের তুমুল ভালোবাসার পর ভোরে ঘুমিয়ে দুজনেই। হঠাৎ ঘুমের ঘরে মিরশাদের মনে হলো খাট দুলছে, সাথে সাথে ওর ঘুম ভেঙে গেল। মস্তিষ্ক কিভাবে কাজ করার আগে তড়িৎ গতিতে ব্লাড কেসটা দিয়ে নাফিমে ঢেকে দিয়ে দুই হাত দিয়ে নিজের ওপর ঝুঁকে একটা প্রাচীন তৈরি করলো। কয়েক সেকেন্ডের মধ্যে থেমে গেল ভূমিকম্প। থমকেই মিরশাদ হাঁপ ছেড়ে বাঁচলো, সরে গেল নাফিয়ার ওপর থেকে। প্রাণটা বেঁচে হয়ে যাচ্ছিল আর একটু হলে, অথচ ঘুমন্ত মাননীয় কোনো খেয়ালই নেই। মিরশাদ আবারও নাফিয়ার জড়িয়ে ধরে ওর ঘাড়ের মুখ গুজে ঘুমিয়ে পড়লো। 10:30টায় মিয়া বিবি ঘুমে ভাঙলো। নাফিয়া হাই তুলে বলল, আমার মনে হয় আপনাকে এত সহজে মাফ করা দেওয়া ঠিক হবে না। কালকে রাতে যা হয়েছে হয়েছে, আজ থেকে আর কিছুই হবে না, তাই নাকি? সারা রাত আদর খেয়ে এখন বলছো যা হয়েছে হয়েছে। এত সুবিধাবাদী তুমি পাক্কে? ঠা, আমি অনেক সুবিধাবাদী। এখন বের হন রুম থেকে, দেখেন কি করছেন। এতক্ষণে আমি গলায় দাগগুলো লুলাই কেন? সুন্দর লাগছে তো। আপনি বেহায়া তাই বলে কি আমিও হব? তুমি কি কম? আপনার চেয়েও কমই। হ্যাঁ, আমিও প্রথমবারে বুঝেছি। নাফিয়া মিরশাদের মারতে শুরু করলো। মিরশাদ হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেল। একটু পর নাফিয়াও নামলো। নারশাদ খান নাফিয়া দেখে বলল, এসো মা, নাস্তা করো। বাবা, আপনি করেছেন? হ্যাঁ মা। এরই মধ্যে মিরশাদ কিচেন থেকে নাস্তা নিয়ে হাজির হলো। ওদের দুজনকে স্পেস দিয়ে নারশাদ খান চলে গেল নিজের রুমে। আপনাকে নিতে চাইনি না, এরপর আর কখনো দেখা হয়নি। করতে চেয়েছি অনেকবার, কিন্তু আমি করিনি। নাফিয়া এই বিয়ের আর কথা বাড়ালো না, বিয়ের পরিবেশ হালকা করতে বলল, আমি দুবাই থেকে আপনার জন্য একটা ঘড়ি কিনেছিলাম, কিন্তু ফিরে এসে দেখলাম আপনি চলে গেছেন। তুমি না বলে চলে যাওয়ার কষ্ট হয়েছে খুব, তাই চলে গিয়েছিলাম। যদি সত্যি সত্যি আমার বিয়ে হয়ে যেত, অন্য কারোর সাথে চান্স নেই। আমি তোমার উপর পড়ে গেলেও অধিকার ছেড়ে যায়নি। তোমার বিয়ে ভাঙার জন্য একটা গ্রুপ আমি রেডি করে তারপর গিয়েছিলাম। বলেছিলাম না তোমার আমাকে বিয়ে করতে হবে। আমার এদিকে আমি সারাদিন দুনিয়ায় এক করে ফেলি, আর উনি আমার কষ্ট দেখে মজা নিচ্ছে। মজা নেয়নি, কিন্তু ছেড়েও আসতে পারছিলাম না। তাহলে ফারহান ভাইয়া বললো না কেন? ও আমি না করেছিলাম। আপনাকে এখনই মেরে ফেলতে মন চাচ্ছে। মেরেই তো ফেলেছো। তোমার জন্য মরতেই পারি ও সুন্দরী, তুমি গলায় মালা। মিরশাদের নাটকের স্বরে হাসলো নাফিয়া। খুনসুটিতে ওদের নাস্তা করা শেষ হলো। পার্লারে যাওয়ার আগে মিরশাদ নাফিয়ার গাল সুন্দর একটা প্যান্ট পরিয়ে দিল। বলল, এটা কখনোই খুলবে না। আচ্ছা, আপনিও তৈরি হয়ে নিন। হো। নাফিয়া চলে গেল পার্লারে। একটা সেমি ব্রাইডাল লুক নেবে ও।
ওর সাথে ওর বান্ধবী আর মিরশাদের কিছু কাজিন গিয়েছে। সবার আগে মেকআপ ওভারটা নাভিয়াই শুরু হলো। ফারহান একটা স্যুট মিরশাদের গায়ের ওপর ধরে বলল, বাহ, কি লাগছে মামা। ওপাশ থেকে সিফাত বলল, মনে রাখিস, হ্যাপি ওয়াইফ হ্যাপি লাইফ। এই কথার সাথে সাথে ফারহানও একমত হলো। মিরশাদ কেবল চুপচাপ সিরিয়ার বিহেভিয়ার বন্ধুদের পরামর্শ শুনতে লাগলো। যথারীতি রিসেপশনে সবাই চলে গেল, শুধুমাত্র নাফিয়ায় দেরি হতে লাগলো। মিরশাদের কাজিনরা পার্লার থেকে ফেরার পর মিরশাদ ওকে ডেকে জিজ্ঞেস করলো, তোমাদের ভাবি কই? ভাবি আসেনি, উনি তো আমাদের সবার আগেই সেজেগুজে বেরিয়ে গেছে। ওর সাথে কেউ গেছে, হ্যাঁ, ভাবির বান্ধবী। মিরশাদ চিনতে পড়ে গেল। ওর বন্ধুরা অভয় দিয়ে বলল, চিন্তা করিস না, চলে আসবে। কিন্তু মিরশাদের চিন্তার চক্রবৃদ্ধ হারে বাড়ছে। ও আর বসে থাকতে পারলো না। ওর সামনে নাফিয়া আর ফারিয়া দুজনে ফোন করতে লাগলো, কিন্তু দুজনের ফোনই বন্ধ। নওশাদ খানের সবকিছু সামলাতে বলে মিরশাদ কমিউনিটি সেন্টার থেকে বেরিয়ে গেল। ওর সাথে ফারহান সিফাতে এলো। এরই মধ্যে মিরশাদের ফোনে টেক্সট এলো, 1 ঘন্টার জন্য আমাদের পাঠানো ঠিকানায় পৌঁছা যাবেন, তাহলে আপনার বউ জীবিত ফিরবে। কোনো টাকা নয়, নিজেকে আমাদের কাছে সেপর্দ করে বউকে বাঁচিয়ে নিন। মিরশাদ বুঝতে পারলো ওকে কোনো শত্রু ওকে কাবু করার জন্যই নাফিয়াকে গুম করেছে। মিরশাদের বন্ধু কেউ জানিয়েছে ব্যাপারটা। সিফাত বলল, তো একা যাওয়াটা ভীষণ রিস্ক, বাট রিস্ক নিতে হবে। এভাবে বসে থাকলে ওই কোনো ক্ষতি করে ফেলবে। ফারহান বলল, আমি তোকে একা যেতে দিতে পারবো না, আমিও যাব। সিফাতও বলল, আমিও যাব। মিরশাদ একটা প্ল্যান বানালো, ওর কেউই একসাথে যাবে না, আগে মিরশাদ যাবে। নাফিয়া বের হবে, ঠিকঠাক করে পৌঁছে দেব। সিফাত আর দূর থেকে নজর রাখবে ফারহান। কোনো না কোনোভাবে মিরশাদ সিগন্যাল দিলে ভেতরে চলে যাবে, আর ভেতরে যাওয়ার আগে পুলিশ ইনফর্ম করবে। মিরশাদের গোপন অস্ত্রের কক্ষ থেকে যে যার মতো অস্ত্র নিলেও মিরশাদ কেবল একটা ধারালো চক্ষু নিল। এটা তার অস্তা তাকে দিয়েছে। ছোটবেলায় তানোতল, তলোয়ারবাজি, বন্দুক চালানো সব শিখেছে মিরশাদ। তবে ওর সবচেয়ে প্রিয় তলোয়ারবাজি। ফারহান কয়েকটা স্ট্রং গেটলো, স্পেস বোমায় নিল, সাথে বুকের গান। সব প্রস্তুতি নিয়ে বেরিয়ে পড়লো ওরা তিনজন। কথা মতো নির্দিষ্ট জায়গায় মিরশাদ পৌঁছালো। প্রায় 10 জন লোক উপস্থিত ছিল সেখানে, সবার চেহারায় কালো মুখে ঢাকা। তারা টুর শব্দ করলো না। নাফিয়া নিজেই মাইক্রোর ভেতর থেকে, ওর চোখ মুখ বাঁধা একজনের লোক নাফিয়ার বাইরে পর্যন্ত এলেন। বাধা খুঁজে মাথায় পেছনে পিস্তল তাকে করে বলল, সোজা বাঁধবার হাত। আপনার দেওয়া নতুন ছবি থেকে গল্প। সোজা বারান্দায় হেঁটে যাবে, পেছনে তাকানোর সাহস করবে না। নাফিয়া ভয়ে ভয়ে সোজা হেঁটে যেতে লাগলো। অনেক দূর হাঁটার পর দেখলো একটা মোবাইল সাইকেলের দিকে এগিয়ে এসেছে। হেলমেট পরার কারণে নাফিয়া চিনতে পারলো না। মোবাইল সাইকেলটা নাফিয়ার কাছে এসে থেমে গেল। হেলমেট খুলে সিফাত বলল, ভাবি, ভয় পাওয়ার কারণ নেই, আমি সিফাত, আপনাকে বাসায় নিয়ে আসছি। ভাইয়া মিরশাদ কোথায়? ওরা আপনাকে ছাড়ার বদলে মিরশাদকে নিয়ে গেছে। সিফাতের কথা শুনে হাউমাউ করে কেঁদে ফেলল নাফিয়া। সিফাত ওর মনের ব্যাপারটা বুঝতে পারলো, তবুও এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। তাই ও বলল, ভাবি উঠুন, এখানে থাকা সেফ না। আর মিরশাদ আপনাকে সহিত সামলাতে বাড়ি পৌঁছে দিতে বলেছে। আপনার কোনো ক্ষতি হলে আমি নিজেকে মাফ করতে পারবো না, কিন্তু ওর কি হবে? আমি ওকে ছেড়ে যাব না ভাবি। ফারহান আছে ওদিকে হেল্প করার জন্য, আপনাকে দিয়ে আমিও আসবো, আসুন প্লিজ। নাফিয়া মন মানছিল না, তবুও বাইকের পেছনে উঠলো। সিফা রওনা হলো ওকে বাসায় পৌঁছে দিতে। নাফিয়া চলে যাওয়ার পরই মিরশাদ প্রশ্ন করলো, কে তোমরা? জানবে ধীরে ধীরে। ওদের মধ্যে প্রধান্য যে সে কথাটা বললো। তারপর আদেশ করলো মিরশাদে কে বেঁধে ফেলার জন্য। ওরা মিরশাদের শক্ত করে বেঁধে গাড়িতে উঠিয়ে ফেললো। তারপর গাড়িটা ওই পরিত্যক্ত বাড়ি থেকে বেরিয়ে গেল পেছনে রাস্তা ধরে। তাই ফারহান ওদের যেতে দেখলো না। বেশ অনেকক্ষণ হয়ে যাওয়ার পর কোনো সারা শব্দ, গোলাগুলি আওয়াজ না পেয়ে ফারহান ঢুকে চাইলো। সিফাতের এসে পৌঁছালো। ওরা দুজনেই একসাথে ঢুকলো পরিত্যক্ত বাড়ির ভেতর, কিন্তু কোথাও কেউ নেই। কেবল কিছু জুতার ছাপ মাটিতে পড়ে আছে আর গাড়ির চাকার দাগ। ওরা সেই দাগ অনুসরণ করে পেছনে পেছনে গেল। দুজনেই বুঝতে পারলো এই পথ দিয়েই ওরা মিরশাদকে নিয়ে গেছে। মোবাইল সাইকেল করে ওরা অনেকটা পথ মিরশাদের পাগলের মতো খুঁজেছে, কিন্তু পেল না। ফিরে এসে ওরা বাড়ির লোক আর নাফিয়াকে সবকিছু বললো। ওরা
নওশাদ খান ছেলের চিন্তায় একদম ভেঙে পড়েছে। আর নাফিয়া কান্না তো থামছেই না। গত এক সপ্তাহ ধরে চাইল্ড অ্যাডমিরাল মিরশাদ খানকে খোঁজা যাচ্ছে না। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে তার সন্ধান দিতে পারে তাকে পুরস্কৃত করা হবে, কিন্তু কেউই হদিস দিতে পারল না। অনেকেই ধারণা করেছে মিরশাদ খান আর বেঁচে নেই, কিন্তু নাফিয়ার মন মানতে চায় না। ওর মনে হয় কোনো একদিন মিরশাদ আসবে আর ওকে বলবে, পকেট দেখো আমি এসেছি। 2 মাস অতিবাহিত হওয়ার পর একটি লাশ পাওয়া গেল নদীর ধারে। লাশের চেহারা বিকৃত। নাফিয়ার মিরশাদের বাবাকে ডাক হলো লাশের শক্তান্ত করা। নওশাদ খান কান্নায় ভেঙে পড়ল। তার একমাত্র ছেলে এভাবে চলে গেল, এত বিভৎস মৃত্যু নিয়ে চলে গেল। আর নাফিয়া মূর্তির মতো দাঁড়িয়েই রইল, একটু কান্নাও এলো না। ওর বাবার মন বলেছে এই লাশটা মিরশাদের না। ওর সবাইকে ডেকে ডেকে বোঝাতে লাগলো মিরশাদ বেঁচে আছে। সবাই বুঝতে পারলো নাফিয়া গভীর আঘাত পেয়েছে। ওর মন এটা মেনে নিতে চাচ্ছে না, কারণ ও মনে হচ্ছে সবাই মিথ্যে বলেছে। মিরশাদ বেঁচে আছে আর ফিরে আসবে। এরপর আরও অনেক দিন কেটে গেল। নাফিয়া চুপচাপ হয়ে গেল ভীষণ। ও কারোর সাথে কথা বলে না এখন, সারাক্ষণ রুমেই থাকে। ওর বাবা মা দাদা বোন সবাইকে ওকে মিরশাদের বাড়ি থেকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু ও কিছুতেই আসবে না। এদিকে নাজমা বেগম চাইছেন মেয়ে আবার বিয়ে দিতে। তার ফুলের মতো মেয়ের জীবন এভাবে নষ্ট হতে তিনি দেখতে পারছেন না। প্রায় 1 বছর হয়ে গেছে মিরশাদের মৃত্যু। সবাই স্বাভাবিক জীবনে ব্যস্ত হয়ে পড়েছে, শুধু জীবন থেকে আছে নাফিয়া। আজ অনেক দিন পর বাবার বাড়িতে এসেছে ও। ছোট্ট বোনের বিয়ে 2 দিন পর। নাজমা বেগম চান বড় মেয়েটাও যেন বিয়ে হয় আবার। মেয়েটা যেন নতুন করে আবার হেসে খেলে বেড়ায়। নাফিয়া নিজের রুমে শুনেছিল নাজমা বেগম পায়েস নিয়ে আসলো। বললেন খেয়ে দেখো কেমন হয়েছে। ভালো না খেলেই ভালো। আজকে তোর ছেলে আসবে তোকে দেখতে। কেন? আমি আসতে বলেছিলাম। আমার পারমিশন ছাড়া তুমি কেন ওদের আসতে বলবে? এই কারণে আমি এখানে আসি নাই, থাকবো না আর আমি এক মুহূর্তে। প্রচণ্ড রাগে ফেটে পড়লো নাফিয়া। চলে যেতে চাইলে নিজের ব্যাগ নিয়ে। নাজমা বেগম না জানিয়ে হেসে হোসেন আলী অনেক বুঝিয়ে তারপর আটকেছে, তবে ওদের আসতে না করেও দিয়েছে নাজমা বেগম। নাজনীয়ের গায়ে হলুদে নাফিয়া একটা সাধারণ শাড়ি পরেছে শুধু। না, নাজমা বেগম মন খারাপ হলো, কিন্তু তিনি কিছুই বলতে পারলেন না। বললেন মেয়ে চলে যাবে। অনুষ্ঠান চলাকালীন ওর মহিলা এসে নাজমা বেগমের বললেন, আপনার বড় মেয়ে জামাই নাকি মারা গেছে। হ্যাঁ, মেয়েকে আবার বিয়ে দেবেন। ইচ্ছে তো ছিল, কিন্তু মেয়ে রাজি না। মেয়েকে বুঝিয়ে রাজি করে ফেলুন, আমার কাছে ভালো পাত্র আছে। ঘটকের আনা পাত্রের বিবরণ নাজমা বেগম পছন্দ হলো, কিন্তু তিনি মেয়েকে কিভাবে মানাবেন। নাজনীয়ের বিয়ে হয়ে যাওয়ার পর নাজমা বেগম শ্বশুরকে ধরলেন, অসহায় স্বরে বললেন, বাবা আপনি কিছু করেন। ও আমার কথা শুনছেন না। আমি ওকে এমন অবস্থায় দেখতে পারছি না। আমার মেয়েটা সারা রাত জীবন পড়ে আছে, এভাবে ওর জীবন নষ্ট হয়ে যাবে। কিন্তু বৌমা, জোর করে কিছু করলে যদি বিপরীতে হয় তখন নিজেকে কি মাফ করবে? বাবা আপনি বললেও না করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমি বলবো বোনের বিয়ে। আবারও নাফিয়া শ্বশুরবাড়ি ফিরে গেল। নওশাদ খানও ওকে নিয়ে মেয়ের মতো যত্ন করে, তবুও তিনি বোঝান নতুন করে জীবন শুরু করতে। কিন্তু নাফিয়া বোঝে না, ও মিরশাদের ছাড়া কিছুই বোঝে না। হোসেন আলীর নাতিকে ডেকে পাঠালেন। নাফিয়া দাদা ডাকে আসলো না বাড়িতে। হোসেন আলী নাতির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, দাদাকে বাসে। যদি বাসিস তাহলে আজকে আমায় একটা কথা রাখতে হবে, আবার নতুন করে জীবন শুরু করতে হবে। আর যদি না রাখিস তাহলে ভাবো তুই কখনোই ভালোবাসিসনি আমাকে। নাফিয়া মনে পড়ে যায় ও মিরশাদের এভাবে না করেছিল। আসলে ও নিজের দাদার কথা ফেলতে পারলো না। নাজমা বেগম খুশি হলেন। তিনি পাত্রপক্ষকে ডাকলেন। পাত্র নাফিয়াকে দেখে পছন্দ করলো, আংটি বদল হতে চাইলো। নাফিয়া বলল, আমি আংটি বদল করব না, একবারে বিয়ে হবে। ওর কথা কেউ আর দ্বিমত করলো না। বিয়ের তারিখ ঠিক হলো 2 দিন পর। বিয়ে হওয়া পর্যন্ত নাফিয়া এই বাড়িতেই থাকবে। বিয়ে কেনাকাটা সব নাফিয়ার মা বোন আর পাত্রের মা খালারা সহ করলো, কিন্তু নাফিয়া গেল কোথাও না। ও কেবল সারাদিন মিরশাদের ছবি দেখে চেয়ে থাকে। মনে মনে অনেক কথা বলে, প্রিয়তমা কি শুনতে পায় সেসব কথা। নাফিয়ার বিয়েতে গায়ে হলুদ, বউ ভাত এসব হবে না, শুধুমাত্র বিয়েটা হবে
খুব ছোটোখাটো বিয়ে। তা নিয়ে নাজমা বেগম অপেক্ষায়। বিয়ের আগের দিন রাতে নাজনীন এসে বলল, আপু আয় তোকে মেহেদি পরায়, আয় পরিয়ে দেই। নাজনীন মেহেদি পরাতে পরাতে বলল, হাতের মাঝে দুলাভাইয়ের নাম লিখি, লেখ বড় হাতে এম লিখবি। নাজনীন বলল, আপু তোর যার সাথে বিয়ে হতে তার নাম লিখে দেওয়ার কথা বলেছি না, এম লিখে লেখ, নয়তো লিখিস না কিছু। নাজনীন আর কথা বাড়ালো না, হাতে মেহেদি পরালো কিন্তু কোনো নাম লিখলো না। রাতে খাবার শেষ হতে চলে গেল ঘুমাতে। কাল অনেক কাজ আছে বিয়ের জন্য। নাজমা বেগম নাফিয়াকে তাড়াতাড়ি ঘুমাতে বলেন, কিন্তু নাফিয়া ঘুমালো না। ও জেগে থাকলো অনেক রাত পর্যন্ত, হাতে বিষের শিশি। রাত বাজে 12টা। বাইরে তুমুল বৃষ্টি পড়েছে, ক্ষণে ক্ষণে বাড়ছে বৃষ্টির তীব্রতা। শিশিটা হাতে নিয়ে নাফিয়া শান্তপনে ছাদে উঠল। বেশ অনেকক্ষণ জিভরালো বৃষ্টিতে। হঠাৎ করে মনে একজোড়া পুরুষালী হাত শক্ত করে জড়িয়ে ধরে পেছন থেকে। নাফিয়ার হৃৎস্পন্দন থেমে গেল এক মুহূর্তের জন্য। লোক ফিসফিস করে বলল, ককটেল। নাফিয়ার হাত থেকে শিশিটা পড়ে গেল ও ঘুরলো মানুষটার দিকে। অবিকল সেই মানুষটা। নাফিয়া নিজের হাত দিয়ে তাকে ছুঁয়ে বোঝার চেষ্টা করেছে এটা স্বপ্ন নয় তো। মিরশাদ ধিমি স্বরে বলল, অনেক কষ্ট দিয়ে ফেলেছি তাই না? নাফিয়া কেঁদে ফেললো। কান্নার দমকে কথা বলতে পারছে না। মিরশাদ প্রেয়সীর বুকের মধ্যে শক্ত করে ধরে রাখলো। নাফিয়া অনেকক্ষণ কান্না করলো। বৃষ্টির সাথে সামলাতে ওর চোখ পানিতে ভেসে যেতে লাগলো মিরশাদ। কান্না থামার পর নাফিয়া প্রথম কথা ছিল, কোথাও ছিল একদিন বলেছে একটা। এটা বলেই মিরশাদ ওকে নিয়ে চিলেকোঠা ঘরে গিয়ে বসলো। ওখানে পড়ে থাকা একটা পুরনো তোয়ালে দিয়ে নাফিয়ার গা মুছে দিতে দিতে বলল, ওরা তোমাকে সেখান থেকে নিয়ে যাওয়ার পর বন্দি করে রাখে। অনেক কষ্টে সেখান থেকে বের হওয়ার সময় ভারী জখম আর শরীর বিভিন্ন স্থানে গুলি লাগার কারণে বেহুশ হয়ে যায়। আমাকে উদ্ধার করা হয় খুব গোপনে। এই খবর তেমন কেউ জানতো না। আমার ডাক্তার আর নেভি চিফ ছাড়া কেউই জানে না। আমার প্রাণের ঝুঁকি ছিল, তাই বাধ্য হয়ে মৃত্যুর খবর ছড়িয়ে দিতে হয়েছে, যেন ওরা আর আমার পিছু না করে। আমার ডাক্তার বলেছিলেন আমার বাঁচার সম্ভাবনা 30%। কোমায় চলে গিয়েছিলাম আমি। দীর্ঘদিন তো জ্ঞানও ফেরেনি। যখন জ্ঞান ফিরেছে সাময়িকভাবে, স্মৃতি ফেরেনি, আঘাত শুকায়নি, তখনও হাড় জোড়া লাগেনি। সব কিছু ঠিকঠাক হওয়ার পর চিট আজ আমাকে ছেড়েছে। আজ ছাড়া পেতেই তোমার কাছে। তাহলে যে আপনার লাশ পাওয়া গেল সেসব, এটা একটা নাটক ছিল ওদের মনোযোগ সরানোর জন্য। ওরা কারা ছিল? জল সাধুর্যের সর্বদা, যারা 5টা স্বর্ণবাহী জাহাজ আমার নেত্রের বাজে পর্যন্ত হয়েছিল। ঘরে চলন। শুনলাম বিয়ে করেছো আবার, স্বামী থাকতে আবার বিয়ে। ভেরি ব্যাড ককপেট। আব্বু দাদু সবাই জোর করেছিল, হ্যাঁ, আর তাই বিয়েতে রাজি হয়ে সবার অগোচরে বিশ্বে মরতে যেতে চেয়েছিলে তো। নাফিয়া চমকে উঠল। মিরশাদ ভীষণ রাগান্বিত অবস্থা আছে। ও এসে নাফিয়ার থুতনি চেপে ধরে বলল, আর কখনো এসব ভাবলে তো তোর খারাপ খুব খুব খারাপ হবে। আর ভাববো না। এখন ঘরে চলো। নাফিয়া মিরশাদের নিজের ঘরে নিয়ে এলো। দুজনে গোসল সেরে কিন্তু বিপত্তি বাঁধলো তখন ঘরে মিরশাদের পর কিছুই নেই। ওর নাফিয়ার একটা তোয়ালে কোমর পেঁচিয়ে বলো, থাকো এমনিতেই, তুমি ও দেখেছো। না পড়লেও সমস্যা নেই, সমস্যা আছে। আপনি বেহায়া, তাই বলে কি আমিও বেহায়া? হ্যাঁ, মিস্টার বেহায়া এবং মিসেস বেহায়া, আপনার মাথা। আসুন শুয়ে পড়ুন। তোমার উপর হলে শুভ, নয়তো না। আচ্ছা কি আচ্ছা, যা মন চায় করুন। নাফিয়া লজ্জা লাল নীল হয়ে গেল। মিরশাদ হাসলো, কিছু বলো না। প্রেয়সীর বুকের মধ্যে চেপে ধরে ঘুমিয়ে গেল। সকালে নাজমা বেগম এসে দরজায় ধাক্কাতে লাগলো আর বলতে লাগলো, ওঠো মা, গোসল করতে হবে, পার্লারে যা, পাত্রপক্ষ চলে আসবে। নাজমা বেগমের কথায় ওদের দুজনকে ঘুম ভাঙলো। মিরশাদ নাফিয়ার গালে চুমু খেয়ে অবশেষে বলল, তুমি কার পোষা পাখির জান? আপনার। কার জন্য বউ সাজবে আপনার? তাহলে যাও, মাকে বলে দাও যে তার জামাই ফিরে এসেছে। জামাই সতী আনার প্রয়োজন নেই। অতঃপর সবাইকে সবকিছু জানা হলো। স্বামী বেঁচে থাকার অবস্থায় বা ডিভোর্স না হলে তো বিয়ে দ্বিতীয় সম্ভব নয়। তাই বিয়েটা ভেঙে দিয়ে যাওয়ায় মিরশাদের পেয়ে সবাই ভীষণ খুশি। নাজমা বেগম দেখলেন নিজের মেয়ে খুশি। গত 1 বছরে মেয়েটা হাসিনি, আর আজ ওর মুখে থেকে হাসি সরছে না। সে সময় না হওয়ায় রিসেপশন আবার হওয়ার সিদ্ধান্ত হলো। এর ফাঁকে একদিন রাতে মিরশাদ আর নাফিয়া চলে গেল কক্সবাজারে নিজেদের মতো সময় কাটানোর জন্য। বাসায় অবশ্য সেখানে আসা পর বলেছে, আগে বলে তো কেউই আসতে দিত না। সকালে মৃদু হাওয়ায় নাফিয়া খালি পায়ে হাঁটছে নিচে বালিশে। হঠাৎ করেই পেছন থেকে মিরশাদ এসে ওকে ঝাপটে ধরে বলল, আমাকে রেখে এলে কেন? ভাবলাম ঘুমাচ্ছ, তাই বলে একাই চলে আসবে।
আহারে পাখিটা দেখেছো, সঙ্গদোষে যে লোহা ভাসে, এটাই প্রমাণ। আমার সাথে থেকে তুমিও রোমান্টিক হয়ে গেছো। আগে তো আপনি ছাড়া কথাই বলতো না, আর এখন তুমি করে বলো, আবার পাখিও বলো। নাফিয়া হাসলো। আসলে কথা সত্য, এ লোকের কিছু অসভ্য ওর মধ্যেও ট্রান্সফার হয়ে গেছে। ধীরে ধীরে সব কিছুই স্বাভাবিক হয়ে উঠেছে। মিরশাদ আর নাফিয়া নিজের সংসার গুছিয়ে নিয়েছে। হঠাৎ একদিন মিরশাদ কাছ থেকে ফেরার পর নাভিয়ার ওর হাতে একটা কিছু দিয়ে বলল, কংগ্রাচুলেশনস। মিরশাদ ওর হাতে জিনিসটা তাকাতেই খুশিতে আত্মহারা হয়ে গেল। নাভিয়ার সাথে সাথে কোকলের নিয়ে পুরো বাড়ি ঘুরতে ঘুরতে সবাইকে বলতে লাগলো, জানো আমি বাবা হব, আমার ককপেট মা হবে। এহেন কাণ্ড নাফিয়া ভীষণ লজ্জা পেয়ে গেল, কিন্তু অসভ্য লোকটার চেহারা কোনো লজ্জা বদলায়নি। এদিকে এমন খুশির খবরে পুরো বাড়ি মুখরিত হয়ে উঠল। নতুন অতিথি আসার খবরে সবাই ভীষণ খুশি। বন্ধুরা, আরও ভালো ভালো গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প প্রবেশিতরে রজনীগন্ধা।